প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তে বাংলাদেশ। আমরা আজ ভূ রাজনীতি, বিশেষ করে বাংলাদেশের সাথে চীন এবং ভারতের সম্পর্ক কি সে বিষয়ে আলোচনা করব। কারণ আপনারা জানেন যে আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে চীন সফরে আছেন, সে দেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ হবে। এই প্রেক্ষাপটে আমরা আলোচনার আয়োজন করেছি। আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি, পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন অধ্যাপক সাহাব এনাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সাহাব এনাম খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। চীন সফরে গেলেন প্রধান উপদেষ্টা, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হবে। এই সফরের যে ভূ রাজনীতিক এবং কূটনৈতিক তাৎপর্য কি দেখেন? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ধন্যবাদ। আমার মনে হয় যে এটা বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যে একটা বড় রকমের পরিবর্তন এসছে, এটার একটা বড় ইন্ডিকেটর। এবং সেই ইন্ডিকেটরটা এই বিষয়টাকেই টেস্টিফাই করে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আগের চেয়ে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে আমরা বলি, এবং যার একটা বড় রকমের অটোনমি তৈরি হয়েছে। অর্থাৎ কোন দেশের কি বিষয় আসয় তার চেয়ে যে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটাতে জোর দেওয়া দরকার, সেটারই একটা রিফ্লেকশন হয়েছে। প্রথম কথা হলো যে এটা। দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা যেহেতু ডক্টর ইউনূসের প্রথম বাইল্যাটারাল ভিজিট হবে, মানে শি জিনপিংয়ের সাথে বাংলাদেশের বাইরে, সেই ক্ষেত্রে শি জিনপিংও কিন্তু এই ভিজিটটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন, যে কারণে একটা প্রাইভেট প্লেনও তাকে নেয়ার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ চীনের ক্ষেত্রেও এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের সাথে তার সম্পর্কটাকে আরেকটু গভীর করা। যদিও হয়তো বা বড় রকমের কোনো চুক্তি সই না হলেও এই ভিজিটের মাধ্যমে যে দুই দেশের মধ্যে অনেকগুলি বোঝাপড়ার জায়গা আছে, সেইগুলি ক্লিয়ার হবে। একটা বিষয় হলো, যদি আমরা বাংলাদেশের অর্থনীতির দিক থেকে চিন্তা করি, তাহলে নিশ্চিতভাবে অর্থনৈতিক বিষয়গুলি এখানে যেরকম আসবে, টেকনোলজির বিষয়গুলি আসছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের বিষয়গুলি আসছে, এবং সামগ্রিকভাবে আমার ধারণা কিছুটা হলেও নিরাপত্তা সামরিক বিষয়গুলিও আসবে। সুতরাং ব্যাপ্তিটা অনেক বেশি এবং এটাকে অনেক বেশি স্ট্র্যাটেজিক লেভেলে চীন নিয়ে যাইতে চাবে। সুতরাং আমার মনে হয় সেই জায়গাতে আমাদের একটা বড় রকমের লেভারেজ তৈরি হয়েছে। তৃতীয় আরেকটা বিষয় থাকে যে এটার জিওপলিটিক্যাল ডাইমেনশনটা যদি আমরা এটা রিজিওনাল দেশগুলির কাছ থেকে দেখি, আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের সাথেই চীনের সম্পর্ক অত্যন্ত ভালো। সেটা পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, আর এইদিকে যদি মিয়ানমারকেও ধরা হয়। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি সাউথ এশিয়ার আছে। প্রবলেমটা হচ্ছে ভারত বিষয়টাকে হয়তো বা কিছুটা তার সামরিক দৃষ্টিকোণ থেকে, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখে। তবে এখানেও একটা মজার ব্যাপার আছে যে ভারত এবং চীনের মধ্যে যদি আপনি ইয়ার টু ইয়ার ট্রেড রিলেশনসটা দেখেন, সেখানেও কিন্তু এখন অলমোস্ট $100 বিলিয়ন উপরে তাদের মধ্যে ট্রেড আছে, এবং ট্রেড ডেফিসিট নিশ্চিতভাবেই ভারতের পক্ষে না, সেটা চীনের পক্ষেই। সুতরাং সেই জায়গা থেকে দেখলেও যে ভারত অন্যান্য দেশের ক্ষেত্রে হয়তোবা সে সামরিক দিক থেকে দেখলেও তার যে একটা বড় ডিপেন্ডেন্স তৈরি হয়েছে চীনের সাথে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং ভারত হয়তোবা কিছুটা অস্বস্তির দিক থেকে চিন্তা করলেও এখানে আসলে বাংলাদেশের ইন্টারেস্টেই প্রাধান্য পাচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যে বিষয়টা আসে, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রেও একটা বড় রকমের ট্রানজিশন যাচ্ছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশের চীন সফর নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার তাদের কোনো কারণ নেই। হয়তোবা বিভিন্ন মিডিয়া এটাকে ইনস্টিগেট করার চেষ্টা করবে, বিভিন্ন রকমের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে, কিন্তু হোয়াইট হাউসের ভিতর থেকে বা স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে দেখলে আমার মনে হয় না যে তারা এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে ব্যস্ত, কিংবা বাংলাদেশ চীনের সাথে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছে সেগুলিতে হার্মফুল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মানে প্রতিকূলে যেতে পারে, এই ধরনের কোনো কিছু বোধহয় তারা পাবেন না। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি না যে বাংলাদেশের উপরে কোনো রকমের প্রেশার
থাকার কথা। জি, অনেক ধন্যবাদ। অনেকগুলো প্রসঙ্গ আসছে, এই প্রসঙ্গগুলো হয়তো আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, আপনি যেটা শুনেছেন যে এই মুহূর্তে যে যখন এই সফরটা হচ্ছে তখন আপনি জানেন যে বাংলাদেশের মানুষ যে ভারতের যে আচরণ সেটা খুব একটা ভালো চোখে দেখছে না, এবং যেটা শাহবানা বলছিলেন যে সাউথ এশিয়া অন্যান্য দেশের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো না, অন্যদিকে চীনের সম্পর্ক আবার ভালো। এই সম্পর্ক নজর দিয়ে যদি আমরা ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটু ব্যাখ্যা করেন যে বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক নতুন মাত্রায় হচ্ছে, মানে এর আগের শাসনে আমরা কি দেখেছি, যখন চীনে কোথাও যেতে হলে ভারতের সম্মতি নিয়ে যেতে হয়, এরকম একটা ভাব ছিল। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ। ডক্টর শাহাব ইনাম তো আমাদের এই সফরের যে ভূ রাজনৈতিক দিকগুলো আছে সেগুলো উনি বলেছেন, অনেকটাই আলোকপাত করেছেন। আমি রাজনীতির একজন ছাত্র হিসেবে দেখতে চাই যে বাংলাদেশের আভ্যন্তরীণ যে রাজনীতি আছে সেই জায়গা থেকে এই সফরের গুরুত্বটা কীরকম আছে বা এটার ভূমিকাটা কি আছে। প্রথমত এটা বলে রাখা দরকার যে এই আজকের এই আধুনিক দুনিয়াতে কোনো একটা দেশের আভ্যন্তরীণ ঘটনা আর বাইরের ঘটনার মধ্যে এত বেশি নিবিড় সম্পর্ক এবং পরস্পরের মধ্যে এত বেশি নির্ভরশীলতা থাকে যে কোনটা আমাদের ডোমেস্টিক আর কোনটা আমাদের ইন্টারন্যাশনাল ফ্রন্টে হচ্ছে, এই দুটোর মধ্যে যে পার্থক্যের সীমাটা ছিল সেটা অনেক 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 পাতলা হয়ে গেছে। ফলে যা আমাদের দেশের ভেতরে ঘটছে তার একটা প্রভাব বাইরে পড়তে পারে, যা বাইরে ঘটছে তার একটা ইমিডিয়েট প্রভাব আমাদের দেশের ভেতরে ঘটতে পারে। তো এই চীন সফরের ক্ষেত্রে যেটা দেখেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে প্রথমত যদি তার দুটো ফ্রন্ট, একটা হচ্ছে যে তার দেশের অভ্যন্তরে যে জনগণ আছে তারা একটা জায়গা, এবং এই সরকারের সক্রিয়তা, তাদের কার্যক্ষমতা এবং তার যে গ্রহণযোগ্যতা সেটা আবার বাইরের শক্তিগুলোর উপর নির্ভর করছে। ফলে দুই জায়গার উপর নির্ভর করছে। এখন এই সফরটা বাইরের দিকটাতে যতটা গুরুত্বপূর্ণ, তার একই সাথে দেশের ভেতরে যে নাগরিকরা আছে, যে জনগণ আছে, যে পক্ষগুলো আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডক্টর ইউনূসকে চীন যে গুরুত্ব দিয়ে এই সফরটাকে দেখছে, এই সফরটা থেকে বাংলাদেশ তার স্বার্থের কোন কোন বিষয়গুলো চায়না থেকে নিশ্চিত করতে পারবে সেটা আমরা দেখব, দেখার অপেক্ষায় আছি। কিন্তু ইতিমধ্যেই এই সফরটা দেশের অভ্যন্তরে যে শক্তিগুলো আছে, অর্থাৎ নাগরিক সমাজ, আমাদের ব্যুরোক্রেসি, আমাদের অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র সংগঠনগুলো কিংবা ব্যবসায়ী সংগঠনগুলো, এই যে শক্তিগুলো দেশের অভ্যন্তরে আছে তাদের জন্য একটা মেসেজ, তাদের জন্য পরিষ্কারভাবে একটা মেসেজ যে বাংলাদেশের যে ট্রেডিং পার্টনার, যেটা শাহাবু বললেন, এই মুহূর্তে আসলে বাংলাদেশের প্রায় 32% আমদানি নির্ভর করে হচ্ছে আমার চায়নার উপরে। মানে যদিও বাংলাদেশের, আপনি জানেন যে বাংলাদেশের রপ্তানি প্রধানত মুখ্যত হচ্ছে তৈরি পোশাক শিল্পের উপর নির্ভর করে। এই তৈরি পোশাক শিল্পের যে সমস্ত কাঁচামাল এবং যে প্রযুক্তি, যন্ত্রাংশ, এইগুলোর একটা মেজর অলমোস্ট 80% কাছাকাছি আসে চায়না থেকে। ফলে আমরা এই যে আমদানিটা করছি চায়না থেকে, সেই চায়নার আমদানিটা ব্যবহার করে কিন্তু আমরা রপ্তানি করছি। ফলে আমার এই সংক্রান্ত যে ব্যবসায়ী গোষ্ঠীগুলো রয়েছে যারা তৈরি পোশাক শিল্পের সাথে যুক্ত, তাদের সাথে একটা এইরকম মেসেজ দেওয়া যে আমরা এদের সাথে ভালো সম্পর্ক থাকছে, তার মানে এই ব্যবসাটা কন্টিনিউ করতে পারে স্মুথলি। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিক শক্তিগুলো আছে, অর্থাৎ যদি আমি বলি যে বিএনপি যদি একটা প্রধান রাজনৈতিক দল বলি, অন্যান্য যারা ধর্মকেন্দ্রিক যে সমস্ত রাজনৈতিক দল আছে কিংবা বাম দলগুলো আছে, এই প্রত্যেকের সাথে চায়নার একটা সম্পর্ক আছে, এক ধরনের যোগাযোগ আছে। সেই যোগাযোগগুলোর জন্য একটা পরিষ্কার মেসেজ দেওয়া যে অন্তর্বর্তীকালীন সরকার চাইনিজ সরকারের কনফিডেন্সে আছে, আস্থায় আছে, এবং এই সরকার সম্পর্কটাকে দেশের স্বার্থের জন্য কাজে লাগাতে সক্ষম। ফলে এই বাকি পক্ষগুলোর জন্য কিন্তু এই মেসেজটা ইম্পর্ট্যান্ট। এবং অফকোর্স একই সাথে আমার যারা প্রতিবেশী আছে, অর্থাৎ আমাদের যে সর্ববৃহৎ প্রতিবেশী, ইমিডিয়েট প্রতিবেশী ভারত, তাদের জন্য এই সরকারের পক্ষ থেকে একটা মেসেজ, যেটা শাহাবু বললেন যে তোমাদের সাথে আমাদের সম্পর্ক যে সম্পর্ক সেই সম্পর্কটা আছে, কিন্তু তোমাদের বাইরেও আমরা আমাদের সম্পর্কটাকে নিয়ে যেতে আগ্রহী, নিয়ে যাচ্ছি এবং নিয়ে যেতে সক্ষম, তার একটা দৃশ্যমান প্রমাণ হচ্ছে এটা। ফলে এবং এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন হবে সেইটারও একটা মেসেজ আবার কিন্তু আমাদের অভ্যন্তরীণ
যে রাজনৈতিক পক্ষগুলো আছে, যেটা আমরা যদি যে পতিত রাজনৈতিক দল যেটা বলি, যে বিগত সরকারের যে সমস্ত সমর্থক এবং গোষ্ঠীগুলো আছে, তাদের জন্য একটা মেসেজ যে লুক, আমরা কিন্তু ভারতের চাপ থাকা সত্ত্বেও আমরা এটা অতিক্রম করতে পারছি। ফলে এইটা আভ্যন্তরীণ এই শক্তিগুলোর জন্য কিন্তু একটা বড় রকমের মেসেজ। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের তার মেয়াদকাল যতটুকুই থাকুক না কেন, সেই মেয়াদকালের জন্য তার যে ক্ষমতা আছে, তার যে গ্রহণযোগ্যতাটা আছে, সেইটাকে কনসলিডেট করার, এটাকে সংহত করার একটা 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 দৃশ্যমান উদ্যোগের হিসেবেও কিন্তু এই সফরটাকে দেখা যায়। জি, অনেক ধন্যবাদ শাহবানাম খান। আপনি যেটা বলছেন যে ভারত হয়তো একটু অস্বস্তিতে থাকতে পারে, কিন্তু যে জিনিসটা একটু পরিষ্কার করে যদি বলেন যে ভারতের আসলে মাথা ব্যথার কারণটা কি হতে পারে? আমার কাছে যেটা মনে হয়, প্রথম কথা হলো যে ভারতের পররাষ্ট্র নীতির দুর্বলতাগুলি বারবার ফুটে উঠছে। মানে আমরা এটা বারবার দেখতে পাচ্ছি, হয়তো ভারতীয় মিডিয়া সেটা স্বীকার করে না, কিন্তু ভারতের যদি আপনি প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক দেখেন, কিছুদিন আগে তাদের বিভিন্ন এজেন্সি আমেরিকাতে এক ধরনের কাণ্ড ঘটানোর চেষ্টা করলো, কাতারেও আমরা দেখলাম, কানাডাতেও দেখলাম, এগুলি বারবার আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে যদি আপনি দেখেন তার নর্থ ইস্ট ইন্ডিয়া অঞ্চল যেটা আছে, সেটাও কিন্তু যথেষ্ট টার্বুলেন্ট ফ্রন্ট। সুতরাং তার যে সক্ষমতা এবং তার যে বাস্তবতার মধ্যে একটা বিশাল পার্থক্য, এবং এই বিষয়টা হয়তো আমাদের রাজনীতিবিদদের এখনো বুঝতে একটু সমস্যা হচ্ছে, হয়তো ভবিষ্যতে তারা বুঝতে পারবেন। ভারতে তাহলে মূল সমস্যাটা কোথায়? ভারতের মূল সমস্যাটা হলো যে সে একটা, যেটাকে আমরা বলি যে একটা বাস্কেটেই তার সকল ডিমগুলি রেখেছিলেন। সুতরাং তার আর মনে হয়নি, যেহেতু পররাষ্ট্র নীতির দুর্বলতা কিংবা বিজেপির যে পলিটিক্যাল ভিশন বা তার যে একটা একচ্ছত্র আধিপত্যের যে বিষয়টা আছে, যেটা সে তার ডোমেস্টিক পলিটিক্সে বারবার ব্যবহার করেছে বাংলাদেশকে, যে তার একটা পাওয়ার ফ্লেক্সিং, মাসেল ফ্লেক্সিংয়ের জায়গাগুলি যেটা ডোমেস্টিক পলিটিক্সে সে দেখাতো, সেটা চলে গেছে 5ই অগাস্টের পরে। যে কারণে তার বিজেপির পলিটিক্যাল পার্টি হিসেবে একটা মুশকিল হয়ে গেছে যে সে তার সাধারণ জনগণ বা তার যে পলিটিক্যাল অ্যালাইগুলি আছে, যে তার যে পলিটিক্যাল পার্টিসগুলি তার আশেপাশে আছে, তাদের কাছে আসলে সেটা পাকিস্তান নিয়েও যদি কিছু বলতে যায়, বাংলাদেশ নিয়ে কিছু বলতে যায়, নেপাল ভুটান নিয়ে বলতে যায়, তাহলে তার ওই হেজেমনিক যে অ্যাটিটিউডটা, সেইটা আসলে খুব ভাটা পড়ে। যে কারণে আপনি দেখবেন ভারতীয় মিডিয়াগুলি প্রচণ্ড হিস্টিরিয়ার মতো বাংলাদেশকে যেভাবে পারা যায় মানে বিতর্কিত করার চেষ্টা করে। বাংলাদেশে যে দুর্বলতা নাই তা তো না, বরং ভারতের পররাষ্ট্র নীতির প্রতি একটা ভালো শ্রদ্ধার জায়গা তৈরি হতে পারতো যদি তারা বুঝতেন যে ইন্টারিম গভর্নমেন্টকে সহায়তা করাতেই তাদের মঙ্গল। এবং বাংলাদেশে যে আরও পলিটিক্যাল পার্টি আছে, আরও সাধারণ মানুষ আছে, মারুফ ভাইয়ের মতো আমার মতো মানুষ যেন যে এই দেশে একটু মাথাটাতে ব্যবহার করে চিন্তাভাবনা করতে পারে, এই বিষয়গুলি যদি তারা একটু অনুধাবন করতেন, তাহলে আমার মনে হয় যে তাদের পররাষ্ট্র নীতিতে এক ধরনের স্বচ্ছতা প্রকাশ পেত। এখন মুশকিলটা হয়ে গেছে যে এটা একটা, দ্বিতীয় যে তার সাইকোলজিক্যাল বা তার যে মোমেন্টারি স্পাজমটা তৈরি হয়েছে, এইটার বাইরে হলো যে তার নর্থ ইস্ট ইন্ডিয়া চীনকে কেন্দ্র করে, এবং চীনের সাথে তার বর্ডার ডিমার্কেশন আজ পর্যন্ত ঠিক হয়নি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও তার যে সম্পর্কটা তারা আশা করেছিলেন যে জানুয়ারি মাসে তারা সভাসদ নিয়ে বসে থেকে, হয়তো বা মোদি সাহেবকে আনফর্চুনেটলি দাওয়াত জানানো হয়নি ইনঅগ্রেশনে, তো সেই জায়গাতে আমার মনে হয় যে একটু মনে হয় যে পাওয়ার পলিটিক্সের ক্ষেত্রেও এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হয়তো বা দিল্লির প্রাধান্যটা হয়তো আওয়ামী লীগ বা এই ধরনের পলিটিক্যাল পার্টির কাছে থাকতে পারে, বাট প্র্যাকটিক্যালি আপনি যদি ওয়াশিংটনে যান বা ইউরোপিয়ান থিয়েটারগুলিতে যান, এই ভার্বাটিম চেঞ্জ হয়ে গেছে। রাইট, আমার মনে হয় এই কোয়েশ্চেনগুলি চেঞ্জ, এগুলি যে আবার ফিরে আসবে না তা না, কিন্তু এখন মোমেন্ট, যে কারণে বললাম যে তাদের একটা মোমেন্টারি স্পাজম চলছে, যে যেটা আর কি একটা পর্যায়ে গিয়ে হয়তো তারা রিকভার করবেন। আর যেটা থাকে যে চীনকে কেন্দ্র করে যে তার একটা মানে পাওয়ার স্পেকট্রাম তৈরি করা, কারণ পাকিস্তানের সাথেও আমরা দেখতে পাচ্ছি সম্পর্কের জায়গাটা, ভারতের সাথে চীনের সাথে এখন দেখতে পাচ্ছি, এখন পরাশক্তির জায়গাতেও একটা আমার মনে হয় যে পলিটিক্যাল সাইকোলজি কাজ করে। মারুফ ভাই আমার চেয়ে ভালো বুঝবেন পলিটিক্যাল সাইকোলজি, বাট পলিটিক্যাল সাইকোলজির জায়গাটাও আছে যে চীনকে কেন্দ্র করে যে একটা মানে স্ট্রংম্যান ফুটহোল্ড তৈরি করা, আমার মনে হয় সেই জায়গাটাও একটা বড় রকমের হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তার এই কনসার্নগুলি
এতটাই ব্যাপক, এবং আমি মনে করি যে ভারতের যে ন্যাশনাল ইন্টারেস্ট সেটার প্রতিও আমাদের একটু শ্রদ্ধাবোধ থাকা উচিত, এই কারণে যে তার যে একটা প্যারানয়া আছে, যে মানে তার দুর্বলতার কারণে, অর্থনৈতিক দুর্বলতা বলেন বা যাই বলেন, একটা 1.3 বিলিয়ন পপুলেশনের একটা দেশে যে কোনো দেশই ইনভেস্টমেন্ট করতে চাইবে, কারণ এটা মার্কেট ডেপথ ইজ হাই। কিন্তু মুশকিলটা হলো যে বাংলাদেশি, যদি বাংলাদেশের কনটেক্সট থেকে আমি চিন্তা করি, আসলে কি পরিমাণ নন ট্যারিফ ব্যারিয়ার বা প্যারা ট্যারিফ ব্যারিয়ার বাংলাদেশি ট্রেডাররা সেইখানে ফেস করেন, সেটাও কিন্তু দেখার বিষয়। সুতরাং সারা বিশ্বের কাছে হয়তো ভারত খুব গুরুত্বপূর্ণ, আমাদের কাছেও ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুশকিলটা হচ্ছে যে ভারতের মার্কেটে আমার পার্টিসিপেশনটা আসলে কতটুকু। সুতরাং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে তার সিকিউরিটাইজেশন অফ বাইল্যাটারাল রিলেশনশিপটা এবং পলিটিসাইজেশন অফ হিজ ফরেন পলিসি টুয়ার্ডস বাংলাদেশ, এই দুইটাই হলো তার সবচাইতে বড় দুর্বলতা। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। শাহবান আমের বক্তব্য শুনছিলাম, উনি পলিটিক্যাল সাইকোলজির কথা বলছিলেন, সেটা নিয়ে যদি কিছু বলতে চান। একই সাথে আমি সাধারণ মানুষের জন্য যেটা, যেহেতু দুই দেশের যখন সম্পর্ক হয়, স্বার্থ তো একটা সমন্বয় থাকা দরকার, যে তার স্বার্থ থাকবে, আমারও স্বার্থ থাকবে, একটা উইন উইন সিচুয়েশন হবে। সেক্ষেত্রে বাংলাদেশে চীনের কি স্বার্থ আছে এবং আমরা চীনের কাছ থেকে কি প্রত্যাশা করি, বিশেষ করে আমাদের যে যতগুলো যে সমস্যা আছে, বিশেষ করে রোহিঙ্গা সমস্যা একটা আছে, নদী ব্যবস্থাপনা আসবে, তিস্তা, আবার তিস্তা প্রসঙ্গ যখন আসে তখন আবার ভারত চলে আসে, সেখানে আবার টেনশন তৈরি হওয়ার কোনো ইস্যু আছে কিনা? জি, আবারও ধন্যবাদ। আসলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা জানি যে দিন শেষে বস্তুত সব সম্পর্কই এক রকমের কৌশলগত সম্পর্ক। তো অর্থাৎ এটা বলার মধ্য দিয়ে এটা মনে হয় যে সব সম্পর্কই লাভ ক্ষতির বিচার করা হয়, কিন্তু লাভ ক্ষতির বিচারটা, ওই লাভ এবং ক্ষতিটা সবসময় যে খুব মেটেরিয়াল হয়, খুব ট্যাঞ্জিবল হয় এরকম না। অর্থাৎ আমি লাভ বিবেচনা করছি বটে, সেক্ষেত্রে কত টাকা এক্সপোর্ট করলাম আর কত টাকা ইম্পোর্ট করলাম, এই নেট এক্সপোর্ট ইম্পোর্টের হিসাবটাই যে সবসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা না। এটার মধ্যে অবশ্যই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। ধরেন যাক, চায়নার সাথে যদি আমরা ধরি, ধরেন চায়না ঐতিহাসিকভাবেই, মানে সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকেই ভারতবর্ষ অর্থাৎ বাংলাদেশ যেটার অংশ ছিল, এই পূর্ববঙ্গের সাথেও তার একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। আমাদের যে সিল্ক রুট যেটা ক্রস করেছে তার সাথেও আমাদের এটার একটা যোগাযোগ ছিল। ফলে চায়না আর সাথে আমাদের এক ধরনের দূরবর্তী বন্ধু হিসেবে এক ধরনের শ্রদ্ধা সম্পর্ক আছে, এবং চাইনিজ অনেক লিটারেচারে আমাদের এই বাংলার কথা আছে, পূর্ববঙ্গের কথা আছে, চাইনিজ পর্যটকরা আমাদের এখানে এসেছেন। ফলে এই দুই সংস্কৃতির মধ্যে একটা যোগাযোগ কিন্তু দীর্ঘদিনের মধ্যে ছিল এবং পরস্পরের মধ্যে এক ধরনের শ্রদ্ধাবোধ আছে। এখন এই শ্রদ্ধাবোধটার সম্পর্কটাকে যখন আমরা বর্তমান সময়ের ওই রাজনৈতিক কৌশলগত জায়গাতে আমরা অনুবাদ করি, তখন দেখি যে আমাদের যে প্রয়োজনগুলো, বাংলাদেশের কি প্রয়োজন আছে, আমাদের এখানে প্রচুর পরিমাণ জনশক্তি আছে, সেখানে আমাদের কর্মসংস্থান দরকার, তার জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণ বিদেশি বিনিয়োগ দরকার। তাহলে চায়না, আমরা দেখলাম যে তাদের কাছে প্রচুর পরিমাণ উদ্বৃত্ত অর্থ আছে যারা এখানে বিনিয়োগ করতে পারে। আমরা আমাদের অবকাঠামো যে সেক্টর আছে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে সেক্টর আছে, আমাদের যে এনার্জি সেক্টর আছে, সেখানে আমরা কিন্তু গত কিছু বছর ধরে, 10 বছর ধরেই কিন্তু আমরা এখানে চাইনিজ বিনিয়োগ দেখছি। ফলে অর্থাৎ তাদের যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেরকম আছে, আবার আমাদের যে মূলধনের ঘাটতি আছে সেটা আমরা চাইনিজ বিভিন্ন উৎস থেকে আমরা ধার করেছি। ফলে এক রকমের অর্থনৈতিক সম্পর্কের নির্ভরশীলতা তৈরি হচ্ছে। আমাদের আমদানি রপ্তানির কথা বললাম, যে চায়নার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের এই রপ্তানি যেটা, সেটা কিন্তু খুব কম না, এটা প্রায় $23 বিলিয়ন। মানে চাইনিজ যে পুরো রপ্তানি, তার যে অর্থনীতি, তার তুলনায় হয়তো এটা খুব বড় না, কিন্তু একটা দেশ হিসেবে, একটা সিঙ্গেল ইউনিট হিসেবে $23 বিলিয়ন খুব কমও না। তো সেই হিসেবে চায়নার ক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে তার বাণিজ্যের সম্পর্ক আছে। বাংলাদেশের জায়গা থেকে অবশ্যই আমাদের আমদানির কথা বলেছি, যে আমাদের আমদানি প্রায় 32% হচ্ছে আমরা চায়না থেকে করছি, যে আমদানি প্রায় 80% যাচ্ছে হচ্ছে আমাদের রপ্তানি খাতে। ফলে ওখানে আমাদের নির্ভরশীলতা আছে। একই সাথে আমাদের এই আমদানির উপরে যে আমদানি শুল্ক, অর্থাৎ সরকারের যে আভ্যন্তরীণ রেভিনিউ কালেক্ট করে, তার যে একটা বড় অংশ আসে আমাদের এই ইম্পোর্টের উপরে, অর্থাৎ আমদানি শুল্কের উপরে। ফলে যেহেতু 32% আমরা চায়না থেকে আমদানি করছি, ফলে আমাদের আভ্যন্তরীণ যে রাজস্ব সংগ্রহ, তারও একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে চায়নার সাথে আমাদের যে বায়োলেটারাল ট্রেড আছে তার উপর নির্ভর করছে। এগুলো থাকলো, এটার সাথে আমরা সবাই দুশ্চিন্তিত, আমাদের যে মনস্তাত্ত্বের যে ব্যাপারটা, যে আমাদের দেশে
বার্মা থেকে মায়ানমার থেকে যে উদ্বাস্তু যে জনগোষ্ঠীটা এসেছে তাদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে চায়নার কাছ থেকে যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত ভূমিকা আমরা গত অনেকগুলো বছরে আমরা দেখিনি। অর্থাৎ চায়নাকে যে সক্রিয় ভূমিকা পালন করবে এই রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত যে সমস্যাটা আছে সেটাকে মোকাবেলা করার ক্ষেত্রে আমরা সেটা দেখিনি অনেক ক্ষেত্রে। ফলে আমাদের একটা প্রত্যাশা আছে, একই সাথে একটা টেনশন আছে যে চায়না একরকম বলছে কিন্তু কার্যত সেরকম করছে না, আন্তর্জাতিক ফোরামে সেই সক্রিয় ভূমিকাটা পালন করছে না। ফলে এখানে একটা টেনশন আছে। একই সাথে চায়নাকে সাথে নিয়ে আমরা যে সমস্ত অন্যান্য আন্তর্জাতিক ইস্যু আছে, যেমন আমাদের দ্বিপাক্ষিক নদী সংকটগুলো আছে, আমাদের ট্রেড রিলেশন আছে, WTO-তে আমাদের বিভিন্ন নেগোসিয়েশন আছে, সেই জায়গাতেও অনেক সময় আমরা চীনকে আমাদের ঠিক কাছে পাইনি এর আগে। তো এই সফরটা থেকে যদি আমরা দেখি যে আমাদের যদি উল্লেখযোগ্য কিছু অগ্রগতি আমাদের প্রত্যাশা আছে, আমাদের সেই আকাঙ্ক্ষা আছে যে প্রধানত আমাদের যে এই রোহিঙ্গা সংকট, এইটার সমাধানের যদি একটা উল্লেখযোগ্য ও নির্দেশনা আসে কিংবা এক ধরনের কমিটমেন্ট যদি আসে, তাহলেও আমরা মনে করব সেটা একটা উল্লেখযোগ্য অর্জন হবে। এবং একই সাথে আমাদের দেশের ভেতরে যে সমস্ত চলমান উন্নয়ন প্রকল্পগুলো আছে, যেখানে চাইনিজ অর্থায়ন আছে, সেই প্রকল্পগুলোরও স্মুথ কমপ্লিশন দরকার, এটা শেষ হওয়া দরকার। সেক্ষেত্রেও একটা কমিটমেন্ট দরকার। এবং আমাদের যে ভবিষ্যৎ অ্যাসপিরেশনগুলো আছে, সেক্ষেত্রেও আমি আশা করব যে বাংলাদেশের জনগণ, চাইনিজ জনগণ এবং সরকারের কাছে এই প্রত্যাশা করে যে তারা আমাদের এই ভবিষ্যৎ একটা গণতান্ত্রিক রূপান্তর যেটা আছে, সেই গণতান্ত্রিক রূপান্তরে একটা অন্যতম রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি হিসেবে আমাদের পাশে থাকবে। জি, অনেক ধন্যবাদ। শাহবানাম খান, যে বলছেন ভারতের যে পররাষ্ট্র নীতি দুর্বলতার কথা বলছেন, এই প্রসঙ্গে একটা বিষয় আলোচনা করে নিই, প্রসঙ্গটা তুলি, তারপর হয়তো আমরা আবার চীন ভারত সম্পর্কে আসবো। সেটা হলো যে আপনি একটা রিপোর্ট দেখেছেন যে নিষিদ্ধের সুপারিশ করেছে মার্কিন কমিশন। সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মোদিকে মানে নিশানা বানানো হয়েছে। এই যে তো ধরেন একটা ভারতের একটা প্রতিষ্ঠান, এই যে বাংলাদেশের সাথে সম্পর্ক কি হবে কি হবে না, কোথায় গুটি মানে চালটা দিতে হবে, তো সেটা করে আমরা শুনি, আপনারা তো ভালো বলতে পারবেন। কিন্তু সেই নিষিদ্ধের বিষয়ে মার্কিন কমিশনের রিপোর্টের তাৎপর্য এবং এর মানে আসলে কার্যকারিতা আছে কিনা? ধন্যবাদ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, কারণ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মানে আপনি পাকিস্তান, ভারত, বাংলাদেশের মতো দেশগুলিতে নিশ্চিতভাবেই ইন্টেলিজেন্স এজেন্সিসগুলির ভূমিকা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমরা বারবার দেখতে পাচ্ছি, আমাদের ইতিহাসে সবসময়ই ছিল। পার্টিকুলারলি দুইটা মেজর ইন্টেলিজেন্স এজেন্সিস, একটা হলো পাকিস্তানের, যেটাকে নিয়ে বাংলাদেশে বিভিন্ন পলিটিক্যাল রেটরিক তৈরি করা হয়, ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি তাকে নিয়েও বিভিন্ন রকমের রেটরিক তৈরি করা হয়, এবং এদের যে কলেবরগুলি সেইগুলি তো আমরা দেখতে পাচ্ছি যে ইভেনচুয়ালি দুটোর দেশই বারবার দুর্বল হয়ে যাচ্ছে। মানে এবং যেটা আগে বললাম যে আপনি যদি ভারতের সিকিউরিটি সিচুয়েশন দেখেন ওভারঅল নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে শুরু করে ইভেন মায়ানমারে, অর্থাৎ মায়ানমারের যে জেনোসাইডাল মিলিটারি চিফ, তার সাথেও তো ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর। সুতরাং সব দিক থেকে চিন্তা করলে পরে যে এখন এই ধরনের এজেন্সিগুলি নিয়ে খুব স্বাভাবিকভাবেই বড় রাষ্ট্রগুলি যারা ভারতের মতো রাষ্ট্রের উপরে একটা কনফিডেন্স রাখার চেষ্টা করবে জিওপলিটিক্যালি বা জিও স্ট্র্যাটেজিক্যালি, সেই সব রাষ্ট্রগুলি খুব স্বাভাবিকভাবেই এখন স্ক্রুটিনাইজ করবে, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও করেছে, পাকিস্তানের ক্ষেত্রে তো করছেই, এখন ভারতও ওই অরবিটের মধ্যে চলে এসছে। এবং সেটারই একটা রিফ্লেকশন, যদিও এটার বড় রকমের কোনো রিপারকেশন ভারতে হবে না এবং হওয়া উচিতও না আমি মনে করি, কারণ ভারত একটা স্বাধীন রাষ্ট্র, তার ইন্টেলিজেন্স এজেন্সিও তার স্বাধীন একটা জুরিসডিকশন। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের মেসেজিং, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা মেসেজিং। তবে এটাও মনে রাখতে হবে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আগের মতো না, অর্থাৎ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ফরেন পলিসির ক্ষেত্রে বা তার ডিফেন্স রিলেশনশিপের ক্ষেত্রে কী ধরনের পলিসি আজ থেকে 7 দিন পরে বা 15 দিন পরে হবে বা 6 মাস পরে হবে, সেটা কিন্তু আসলে প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে আগের চেয়ে। আপনি যদি তাদের ট্যারিফ ওয়ারের ব্যাপারেও দেখেন, একবার ট্যারিফ দিচ্ছে, আবার সরে আসছে, আবার টাইম বাড়াচ্ছে, সেই ক্ষেত্রে তারা একবার গ্রিনল্যান্ডকে দখল করতে যায়, তো আরেকবার ক্যানাডাকে 51st স্টেট হিসেবে। সো এই ধরনের একটা টালমাটাল সিচুয়েশনে এই ধরনের কমিশন থেকে, রিলিজিয়াস রাইটস কমিশন থেকে যে বার্তাটা এসছে,
আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও এটার এফেক্টিভনেস আমার ধারণা অ্যাবসলিউটলি কোনো রকমের এফেক্টিভনেস থাকবে না ভবিষ্যতে। এটা সরি, হ্যাঁ, আমি জাস্ট একটু please. যদি আমরা বলি যে এইটার যেটা ডক্টর সাহাব বলছিলেন যে এটার ওই অর্থে কোনো কার্যকারিতা ওই অর্থে নেই, প্রায়োগিক অর্থে নেই, কিন্তু একই সাথে এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না যে এইরকম যে সমস্ত রিপোর্টগুলো আসে যেগুলো খুব অ্যাডভাইজারি কাইন্ড অফ রিপোর্ট, সেই রিপোর্টের অডিয়েন্স সরকার তো বটেই, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সরকার তো বটেই, কিন্তু একই সাথে যে বাইরের যে অডিয়েন্সটা আছে, যেটা সিভিল অডিয়েন্স আছে, অর্থাৎ যেটা নাগরিক সমাজ, মিডিয়া, সেটা ইউএসএতে এবং সেটা ইন্ডিয়াতে, সেটা সারা পৃথিবীতে, তাদের কাছে তো একটা মেসেজ যাচ্ছে যে এই উদ্বেগটা ভারত সংক্রান্ত সবার আছে, যে সেখানে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়গুলো আছে তাদের উপরে বিভিন্ন রকমের নিপীড়ন আছে, সেটা বিভিন্ন ধর্মের জাতির তাদের উপর নিপীড়ন আছে, সেটা যে উল্লেখযোগ্য এবং সেটা যে এখন উদ্বেগের বড় কারণ হয়ে উঠেছে, সেটা তো একটা স্বীকৃতি, এবং সেটা যারা আন্তর্জাতিক যে সমস্ত অ্যাক্টরগুলো আছে তাদের কাছে তো একটা এভিডেন্স হিসেবে এটা আলোচনায় বা এটা একটা বড় ভূমিকা রাখবে নিশ্চিত। তো সেই জন্য আমার মনে হয় যেটা মারুফ ভাই বললেন ইজ অ্যাবসলিউটলি, যে কারণ হয়তো এটা কার্যকারিতা নিয়ে হয়তো কোনো কাজ হবে না, বাট এই যে মেসেজিং সাইকোলজিক্যাল, অ্যাবসলিউটলি সাইকোলজিক্যাল বলেন বা আপনার কাছে একটা ডকুমেন্টারি এভিডেন্স তুলে দেওয়া, আমার মনে হয় যে কারণ বাংলাদেশের একটু মানে খুব উইক কম্প্যারিজন, বাট বাংলাদেশের এথনিক মাইনরিটি বলেন বা রিলিজিয়াস মাইনরিটিকে নিয়ে যেইভাবে বহির্বিশ্বে প্রচারণা করা হয়েছে, সেটা কিন্তু বড় বড় কোম্পানিজগুলি বলেন বা আপনার আল জাজিরা বলেন, ডিসইনফরমেশন ল্যাব বলেন, ইউরোপিয়ান ডিসইনফরমেশন ল্যাব বলেন, তারা কিন্তু বারবার ডিবাঙ্ক করে গেছে। তার মানে এই বলছি না যে বাংলাদেশে সব ভালো ঠিকঠাক আছে, সেটা বলছি না, বলছি যেটা যে এই বিষয়গুলি আমার মনে হয় যে ভারতের ক্ষেত্রে, যেটা ভারতের প্রেস ইন্ডেক্সও যদি দেখেন, গ্লোবাল প্রেস র্যাঙ্কিংয়ে, এটা কিন্তু বারবার নিচে নামছে, এটা উপরের দিকে যাচ্ছে না। সুতরাং সেটাও কিন্তু একটা ইন্ডিকেটর যে দুর্বলতার। এই কয়েকদিন ধরে অরঙ্গজেবের গ্রেভিয়ার্ড নিয়ে একটা বিচিত্র রকমের ওখানে প্রবলেম চলছে। এখন যদি বলেন যে আমি তো দেখতে পাচ্ছি যে মানে তাদের যে ডিসকাশনগুলি পিছের দিকে ফিরে যাচ্ছে, ভারতের মেডিকেল সায়েন্স বলেন দের গ্লোবালি রেপিউটেড, তাদের তো সামনের দিকে যাওয়ার কথা, কিন্তু তাদের পলিটিক্যাল ডিসকাশন সবসময় পিছের দিকে যাচ্ছে কেন? এইটা আমার মনে হয় যে এই ধরনের রিপোর্ট থেকে এক ধরনের ইন্ডিকেশন পাওয়া যায় যে এটা কেন যাচ্ছে। সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এই ধরনের রিপোর্টগুলির একটা ভ্যালু গ্লোবালি আছে। যেমন আমাদের 5ই অগাস্ট নিয়ে যে ইউনাইটেড নেশনসের রিপোর্টটা আছে, সেটা তো খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি এটাকে কাজে লাগাবেন কি লাগাবেন না, এটা আপনার সার্বভৌম অধিকারের উপরে পড়ে, কিন্তু আপনি এসেনশিয়ালি যদি দেখেন সেটাও তো মানুষের কাছে ডকুমেন্টটা চলে গেছে। সুতরাং বিগত সরকার কিভাবে নিজেদেরকে জাস্টিফাই করবেন, আমার মনে হয় সেই জায়গাটা কিন্তু তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ এভিডেন্স সহ দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রেও সেটা এভিডেন্স সহ দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় না বললেই না, সেটা হলো যে এই যে ওভারঅল ট্যারিফ ওয়ার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক বলেন, চীনের সাথে ভারতের সম্পর্ক বলেন, এইখানে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে একটা ক্লিয়ার পজিশন নেওয়ার জায়গা এসছে, এবং আমার মনে হয় সেই পথেই বাংলাদেশ হাঁটছে। সেটা হলো যে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টে আমাদেরকে, যেটা মারুফ ভাই বারবার বলছিলেন যে রোহিঙ্গা ইস্যুতে, আমার কাছে যেটা মনে হয় যে চীন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সামনে রাখবে, এবং এটা রাখার কারণটা হলো যে চীনও মায়ানমারের উপরে যে খুব সন্তুষ্ট তা না, তারও একটা ধৈর্যের সীমা আছে, সুতরাং সেও সেটা দেখছে এখন। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু বিগত 5 বছর ধরে ভারত কি ভাবছে, চীন কি ভাবছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি ভাবছে, কে কি ভাববে, সেটাকে চিন্তা করে এই কোয়েশ্চেন করতে করতে কিন্তু বড় রকমের কোনো সলিউশন করতে পারেনি রোহিঙ্গা বিষয়টাতে। তো আমার মনে হয় এখন ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় সুযোগ আছে এই বিষয়টাকে বিভিন্ন দেশের পার্সপেক্টিভ থেকে না দেখে সরাসরি বাংলাদেশের প্রপার স্ট্র্যাটেজিক
পলিটিক্যাল ইকোনমিক ইন্টারেস্ট থেকে দেখা এবং সেইখানে যেসব দেশ ফিট ইন করে তাদেরকে নিয়ে আসা। জি, অনেক ধন্যবাদ। আমরা কাজী মারিফুল ইসলাম, যেটা চীন নিয়ে তো কথা হলো, ভারতের সাথেও আমরা কথাবার্তা বললাম ভারতের প্রসঙ্গে, কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক তো টানাপোড়েন রয়েই গেছে। কিন্তু এই যে সামনে যে বিমস্টেক সম্মেলন হবে, ডক্টর ইউনূস সেখানে বাংলাদেশে এসে সেই সম্মেলনে যাবেন, তো সেখানে মোদি ইউনূসের একটা বৈঠক হওয়ার একটা সম্ভাবনা আছে, নির্ভর করছে ভারতের উপর। বাংলাদেশ প্রস্তুত এটা বৈঠক করার জন্য, এটা যাতে ভারতের সাথে সম্পর্কের একটা যেসব জায়গায় সমস্যা আছে এগুলো সমাধান করা। কিন্তু আপনি আপনার প্রথম বক্তব্য দেখে বলছিলেন যে এই যে চীনের সাথে যে সফর, এটা কিন্তু অনেক বার্তা দেয়, ভারতকেও বার্তা দেয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভারতের দিক থেকে কিন্তু সেই রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সেটা হয়তো বা যদি এর সাথে যোগ করে দিই, যদি এই বিমস্টেক সম্মেলনে যদি বাংলাদেশ তো আগ্রহ দেখেছে মোদির সাথে বৈঠক করার বিষয়ে, দুই নেতার, যদি তারা বৈঠক করে তো একরকম, আর যদি না করে তাহলে কি মেসেজ দেবে? ওয়েল, আমি বিমস্টেক যে শীর্ষ সম্মেলন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, কোনো সন্দেহ নেই। এবং সেই সম্মেলনে আমাদের প্রিমিয়ার অর্থাৎ আমাদের চিফ অ্যাডভাইজার এবং ভারতের যিনি প্রধানমন্ত্রী তাদের সাথে যে বৈঠক সেটাও প্রত্যাশিত। কিন্তু এটাই সব না, অর্থাৎ এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা গভীর সম্পর্ক আছে, যে সম্পর্কটা অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক। ফলে সেই সম্পর্কটাকে অস্বীকার করে পাশ কাটিয়ে আমাদের দুই দেশের কারোর পক্ষে যাওয়া সম্ভব না। অর্থাৎ বাংলাদেশের যেমন ভারতকে তার লাগবে, বিভিন্ন কাজেই দরকার, একই রকমভাবে বাংলাদেশ ছোট দেশ হলেও ভারতের তুলনায় কিংবা অনেক অর্থনৈতিক সামরিক সক্ষমতায় বাংলাদেশ ভারতের তুলনায় যদি আমরা অনেক দুর্বলও মনে করি, তাহলেও বাংলাদেশের যে সামগ্রিক যে সক্ষমতা এবং তার যে ভূ রাজনৈতিক অবস্থান, সেটার কারণে বাংলাদেশও ভারতের কাছে কিন্তু কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ না। ফলে আমরা যেরকম, অর্থাৎ বাংলাদেশ এই বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যেভাবে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা দেখছি, আমার ধারণা ভারতের নীতি নির্ধারক মহল থেকেও বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। সেটা কিভাবে হবে, মানে আমরা সেই হওয়ার যে প্রক্রিয়া, সেই হওয়ার প্রক্রিয়ার একটা বড় রকমের অগ্রগতি হতে পারে যদি কিনা দুই দেশের প্রধান তারা পরস্পরের সঙ্গে কথা বলেন। কিন্তু এই পরস্পরের সঙ্গে কথা বলার আগেও এবং পরেও কিন্তু আরও অনেক রকম যোগাযোগ তৈরি হচ্ছে, সেই তার কিছু দৃশ্যমান না। ফলে আমাদের মন্ত্রী পর্যায়ের বৈঠক, আমাদের সচিব পর্যায়ের বৈঠক এবং আমাদের বিভিন্ন এজেন্সির মধ্যে যে বৈঠকগুলো, সেই বৈঠকগুলো হচ্ছে। তো আশা করা যায় যে এই সম্পর্কটা বিমস্টেকের মধ্যে দিয়ে এটা আসলে একটু পূর্ণতা পাবে। এবং যদি না পায়, অর্থাৎ সেই না পাওয়ার ক্ষেত্রে যদি আমাদের এটা মনে হয় যে ভারতের অনাগ্রহ এটার পেছনে যদি কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক হবে। কারণ এটা মানে ভারতের মিডিয়ার যত অপপ্রচারই থাকুক না কেন, আমি নিশ্চিত যে ভারতের যারা সুস্থ নাগরিক যারা আছেন এবং যে নাগরিক সমাজ আছেন, যে বিদ্বৎ সমাজ আছেন, তারা নিশ্চিতভাবে এটা স্বীকার করবেন যে বাংলাদেশের নাগরিকদের সাথে, সমাজের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক, ভারতের সম্পর্কটা আছে। সেই সম্পর্কটা তাদের দুই দেশের জন্যই স্বাস্থ্যকর রাখা দরকার, দুই দেশের জন্যই একটা এমন জায়গায় রাখা দরকার যেটা উভয়ের জন্য এটা উপকারী। তো সেই সৎ বুদ্ধি এবং সৎ উদ্যোগগুলো আমি নিশ্চিত যে ভারতের ভেতরেও আরও প্রসারিত হবে। আপনি সেটা মনে করেন কিনা শাহেব এনাম খান? বিশেষ করে বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ থেকে তো আগ্রহ দেখানো হয়েছে, কিন্তু দেখেন এখন পর্যন্ত অনেক দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত তারা তেমন কিছু বলেনি। তা আপনি কতটুকু সম্ভাবনা দেখেন এই বৈঠকের? টার্ম আছে, টার্মটার নাম হলো স্টকহোম সিনড্রোম। অর্থাৎ আপনি তারই প্রতি আনুগত্য প্রকাশ করতে চান যিনি আপনাকে হস্টেজ করে রেখেছে,
রাইট? বিষয়টা কেন বললাম স্টকহোম সিনড্রোমটা, এটা নিয়ে আর্টিকেলও লিখেছিলাম গত জানুয়ারিতে। এইখানে বললাম এই কারণে যে প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বক্তব্য দেওয়া হলো যে তিনি চীন যাওয়ার আগে ভারত যেতে চেয়েছিলেন এবং ভারত সে বিষয়ে সদুত্তর দেয়নি। এটা কি খুব গ্লোরিফাইড একটা বিষয় হলো? না, রাইট? তার মানে ভারত দেয়নি বলে আপনি চীন যাচ্ছেন, এটা কি? সুতরাং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়েরই পালন করা দরকার, এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলিকে না বুঝতে পারছে যে এটা পাবলিক হিউমিলিয়েশন হলো না এটার আসলে এফেক্টিভ কোনো কিছু আছে। অর্থাৎ আমি যদি চীনা হই, থ্যাঙ্কফুলি চীনারা এতটা গভীরভাবে হয়তো চিন্তা করবে না, আমি যদি চীনা হই খুব স্বাভাবিকভাবেই তো বলবো যে ও ভারতে যেতে পারো নাই দেখে আসলাম। খেয়াল করেন আপনি, এগুলি খুবই ক্রিটিক্যাল ইস্যুস, ছোট ইস্যুস। বাংলাদেশে একটু আমাদের সেন্সিবিলিটির অভাব প্রায়ই থাকে বলে এই বিষয়গুলি আমরা বুঝতে পারি না। বিমস্টেকের ক্ষেত্রেও তাই, যে পত্র দিয়ে জানানো হয়েছে যে একটা সাইড মিটিং করার জন্য। ভারত ডেফিনেটলি এটার অপরচুনিটি নিয়ে পরের দিন পত্র তার প্রেস স্টেটমেন্টে বা প্রেস ব্রিফিংয়ে বলে দিয়েছে বিবেচনা করা হচ্ছে, অ্যাজ ইফ প্রবলেম আমি তৈরি করেছি, সুতরাং আমার এখন সর্বোচ্চ কাজ হলো ভারতের সাথে মানে ঠিকঠাক করা। প্রবলেমটা কি বাংলাদেশি মানুষ করেছিল কিনা 5ই সেপ্টেম্বর, 5ই আগস্ট? বাংলাদেশের মানুষ তো করেনি, এটা ইন্ডিয়ান মিডিয়া করছে। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আসাম থেকে ব্যবসা হবে না শিলিগুড়িতে, বাংলাদেশিদেরকে থাকতে দেবে না, রাইট? কিসের বেসিসে এটা হচ্ছে, তাই তো? ট্রেড, ইনভেস্টমেন্ট, মানে কেউ এই জিনিসটা সহজে বলতে পারে না যে ভারতের অর্থনীতিতে বাংলাদেশের কন্ট্রিবিউশনটা কতটুকু। বারবার কিন্তু ঘুরে ফিরে দেখবেন যে ভারতের কন্ট্রিবিউশন বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু। আপনি দেখেন, আপনি এনভায়রনমেন্টাল ড্যামেজ দিয়ে দেখেন না, যদি আপনি রিভারাইন ইয়েগুলি দিয়েই দেখেন না কেন, আপনার ওয়াটার বডিজগুলি দিয়ে দেখেন না কেন, ড্যামেজ কতটুকু, আপনার বেনিফিট কতটুকু, যদি আমি হিসাবে করি। কিন্তু বাংলাদেশ তো গত 50 বছর ধরে ভারতকে সহানুভূতিশীল একটা প্রতিবেশী হিসেবেই দেখার চেষ্টা করেছে। এখন মুশকিল হলো বর্ডার কিলিং থেকে শুরু করে পানি আপনি কিছুই দিবেন না, আবার এই দিক থেকে একবার বলেন মংলা পোর্ট নিয়ে যাব, তো আরেকবার বলেন বাংলাদেশ কোথায় এয়ারপোর্ট করতে পারবে কি পারবে না, বিচিত্র রকমের প্রবলেম। এই প্রবলেম নিয়ে তো বাংলাদেশের অর্থনীতি সামনে আগাবে না। সুতরাং সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে ভারতের সাথে সম্পর্ক যদি ঠিক করতে হয়, এটা বাংলাদেশের আগ্রহের কোনো অভাব নেই, এবং এই বিষয়গুলি বারবার বিভিন্নভাবে কিন্তু ভারতকে প্রশ্নগুলি এই গুডউইল বার্তাগুলি কিন্তু দেয়া হয়েছে, সেটা সাধারণ মানুষ দিয়েছে। অথচ আজকে পর্যন্ত ভিসার ব্যাপারে তারা মনে করেন যে তাদের সিকিউরিটি প্রবলেম। আমেরিকানরা ভিসা দিচ্ছে, ইউরোপিয়ানরা ভিসা দিচ্ছে, মানে কে ভিসা দিচ্ছে না দিচ্ছে, অথচ আবার ইমিডিয়েট প্রতিবেশী। আপনার যদি এখানে প্রবলেম হয়, সিকিউরিটি যারা সিকিউরিটি এক্স্যাক্টলি আপনার ছাড়াই তাদের যারা যারা কনভিক্টেড ক্রিমিনাল এবং যারা 5ই আগস্টের পরে যাদেরকে বাংলাদেশের আইনে দোষী সাব্যস্ত এখনো পূর্ণাঙ্গভাবে না করা হলো, দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারা তো টেকনিক্যালি আমাদের জন্য তো ক্রিমিনাল, রাইট? আইন অনুযায়ী আপনি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে যদি স্বীকার করেন, তার আইনকেও আপনাকে স্বীকার করতে হবে। সেই স্বীকার অনুযায়ী তো যারা ফিউজিটিভ, যারা তাদের বহুত লোকজন আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি ভারতেই আছেন। তো সুতরাং সাধারণ মানুষকে যখন আপনি পেনালাইজ করেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি দুই দেশের মানুষের মধ্যে একটা বড় রকমের গ্যাপ তৈরি করছেন। অর্থাৎ ভারতের সাধারণ মানুষের মধ্যে বার্তা পাঠাচ্ছেন যে বাংলাদেশের সবাই হলো হোস্টাইল টুয়ার্ডস ভারত। সাধারণ মানুষ কি হোস্টাইল নাকি? কৃষক হোস্টাইল, ব্যবসায়ী হোস্টাইল, সাধারণ মানুষ যে খেটে খায়, যে ভারতে যায় একটু চিকিৎসার জন্য, যে ভারতে যায় একটু ট্যুরিজমের জন্য, যে ভারতে যায় একটু আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে, মানে ওখানে গিয়ে কি করবে? মানে ভারতের অর্থনীতি যদি আপনি হিসাব করেন না কেন, মারুফ ভাইরা ইকোনমিক্সের মানুষ, ওনারা আমার চেয়ে ভালো বলতে পারবে যে বাংলাদেশের হোমোজিনাস ইকোনমি যদি দেখেন, হোমোজিনাস স্কেলে ইকোনমি যদি দেখেন, একটা কনসিস্টেন্সি আছে। ভারতে ওই কনসিস্টেন্সিটা নাই। সুতরাং আমি বাংলাদেশ থেকে পালাই গিয়ে ভারতে আসলে অর্থনৈতিকভাবে কতটুকু বেনিফিটেড হবে? বাংলাদেশের মানুষের তো পালিয়ে যখন থাকার কোনো, ভারতের মানুষ বাংলাদেশে এসে থাকার অনেক কারণ আছে, তারা কাজ করছে এবং সেটা বললেই তখন ভারতীয় মিডিয়া বলবে যে না না ওটা তো কারণ তারা তো এসে তো দেখে নাই। না না, এখানে তো যে কাজ করছে তাদের তো এমনকি ওয়ার্ক পারমিটও নেই, মানে ইললিগালিও কাজ করছে,
এবং সেগুলি যদি ইলিগালও এই গভর্নমেন্ট যদি দেখা শুরু করে যে ইলিগাল, তাহলে তো আমার মনে হয় যে গ্লোবাল নিউজগুলি আরেকটু অন্যরকম ভাবে লেখা হবে। অবশ্যই। এবং আমি মনে করি যে হয়তোবা ভবিষ্যতে এই বিষয়গুলি সামনে আসবে। ফিরে যাই ওই স্টকহোম সিনড্রোমে, যে এই যে দুর্বলতাগুলি সরকার দেখান, একদিকে এটা করছেন, আরেকদিকে চীন যাচ্ছেন, আরেকদিকে আপনি এত কিছু করছেন, মানে আপনার ফরেন পলিসির ইন্ডিপেন্ডেন্সটা নিয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ব্যাপারটাতে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনি যখন অ্যাডমিনিস্ট্রেটিভভাবে জিনিসগুলিকে হ্যান্ডেল করতে যাচ্ছেন, সেইখানে কম্পিটেন্সির জায়গাতে আমার মনে হয় আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। এবং যেটা হয়তো মারুফ ভাই এগ্রি করবেন কি করবেন না আমি জানি না, কিন্তু আমি মনে করি যে এই ধারাটা যেটা ডক্টর ইউনূস তার পার্সোনালিটি দিয়ে, তার গ্লোবাল অ্যাকসেপ্টেন্স দিয়ে তৈরি করেছেন, সেটাকে হয়তো ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা কন্টিনিউ করবেন। বাট তাদের এই জায়গাগুলিও একটু চিন্তা ভাবনা করা দরকার, যে এই দুর্বল কমেন্ট এবং দুর্বল ধরনের চিন্তা ভাবনা মানুষের সামনে তুলে ধরা, এইটা সরকারের দুর্বলতাটাকেই বারবার বলার চেষ্টা করবে, এবং এটা আমরা চাচ্ছি না যে এই ধরনের কিছু। আমাদের ব্যুরোক্রেসির মধ্যে, অর্থাৎ আমাদের যে সিভিল ব্যুরোক্রেসিটা আছে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, তাদের মধ্যেও তো এক ধরনের নতজানু মনোভাব ওভার টাইম জেনারেট করেছে। তো সেখান থেকে বেরিয়ে এই স্বাধীন চেতা একটা সার্বভৌম পররাষ্ট্রনীতির জন্য যে সেটাকে প্রকাশ করার জন্য যে দক্ষ কর্মী বাহিনী দরকার, সেটার একটা ঘাটতি আমার কাছে মনে হয় যে এখনো আছে। অর্থাৎ আমাদেরকে রিওরিয়েন্ট করার ব্যাপার আছে এই ওভারঅল ব্যুরোক্রেসিকে। নিশ্চিত। যে আমরা একদম শেষ করব, যদি আপনি যেটা বলছিলেন, বিশেষ করে ভারতে যে মিডিয়া তো প্রপাগান্ডা করেই যাচ্ছে, ভারত সরকারের আচরণ আমরা দেখি, আরও আমরা দেখি, আপনি এইটা দিয়ে শেষ করব, মানে কনক্লুশন, সেটা হলো আপনি দেখেন ভারতীয় সেনাপ্রধান দুইবার বাংলাদেশের বিষয়ে কথা বলেছে। সেটা বলেছে যে নতুন সরকার বা রাজনৈতিক সরকার আসলে সম্পর্ক ঠিক হয়ে যাবে। তো এটা একটা আমাকে আনইউজুয়াল মনে হচ্ছে। এটাকে ধরে আজকের আলোচনা যদি একটু কনক্লুশন করেন। ধরেন এটা আমরা ইতিমধ্যে এটা নিয়ে কথা বলেছি যে আসলে এই ভারতীয় জেনারেল বা তাদের সামরিক বাহিনী প্রধানের যে মন্তব্য, সেটা নিশ্চিতভাবে যে প্রতিষ্ঠিত কূটনৈতিক শিষ্টাচার আছে সেটার বাইরে। কিন্তু একই সাথে তার দেশের যে সেনাপ্রধান, অর্থাৎ ভারতের সেনাপ্রধানও ভারতের স্বার্থ রক্ষা করতে চাচ্ছে। তো তারা তো মনে করেছে যে এই বিগত সরকারের যে পতন, সেটা তাদের স্বার্থের জন্য ক্ষতিকর হয়েছে। ফলে তারা যে কোনোভাবেই হোক তাদের স্বার্থগুলোকে রক্ষা করতে চাচ্ছে। এবং যেহেতু তারা দেখছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা তাদের স্বার্থকে রক্ষা করার জন্য যে ধরনের সম্পর্ক তৈরি করা দরকার, সেটা হচ্ছে না। ফলে তারা দুটো কাজ করছে। একটা হচ্ছে যে যারা পোটেনশিয়ালি সরকারে আসতে পারে, তাদের কাছে একটা মেসেজ দিচ্ছে যে তোমরা প্রস্তুত হও, তোমাদের সাথে কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আবার একই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এখনকার যে শক্তিগুলো আছে, তাদের মধ্যে একটা ইনস্ট্যাবিলিটি ক্রিয়েট করা, একটা উদ্বেগ ক্রিয়েট করা, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলার একটা চেষ্টা এটার মধ্যে আছে। তো এটা তো আন্তর্জাতিক আইন পরিপন্থী, আন্তর্জাতিক রীতি রেওয়াজ যেগুলো আছে সেটার পরিপন্থী। তো আমি মানে এটা আশা করা উচিত এবং বাংলাদেশের তরফ থেকে এটার প্রতিবাদও করা উচিত যথাযথভাবে, যে এটা প্রত্যাশিত না, তাদের সংযত থাকা উচিত। কিন্তু মানে এটাকে আমাদের প্রফেশনালি ডিল করার ব্যাপার আছে, যে সমস্ত প্রোপাগান্ডা, যে সমস্ত সরকারি বেসরকারি বিবৃতিগুলো আসছে, সেগুলোকে যেন খুব মেথডিক্যালি, খুবই পদ্ধতিগতভাবে আমরা এটার মোকাবেলা করতে পারি। সেটা সরকারি উদ্যোগ থেকে যেমন দরকার আছে, ঠিক একই রকমভাবে আমি মনে করি আমাদের যে মিডিয়া, আমাদের যে সিভিল সোসাইটি, তাদের তরফ থেকেও এটার জোরালোভাবে এটার প্রতিবাদ করা উচিত, এটার পাল্টা বয়ান তৈরি করা উচিত। অনেক ধন্যবাদ ডক্টর কাজী মারুফুল ইসলাম। আমাদের সাথে ছিলেন অধ্যাপক শাহ এনাম খান। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।